অস্ট্রেলিয়ার সাথে আপনি আব্দুল গাফার সাকলাইনকে ডেবিউ করাতে পারেন, কিন্তু হাবিবুর রহমান সোহানকে আপনি জিম্বাবুয়ের সাথে ডেবিউ করাতে পারেন না। মোসাদ্দেক হোসেন সৈকতকে দলে নেওয়ার জন্য টিম ম্যানেজমেন্টকে অনেক বড় একটা ধন্যবাদ দিতে চাই। তিনি কিন্তু আগে থেকেই টি-20 দলের সুযোগ পাওয়ার মতো অ্যাবিলিটি তার ছিল। যখন তিনি ওডিআই অনেক ভালো খেলেছিলেন অস্ট্রেলিয়ার সাথে, আমরা ভাবছিলাম তাকে হয়তো টি-20তে নেওয়া হবে, কিন্তু তাকে নেওয়া হয়নি। ওই একই জায়গায় যখন শামীমকে খেলানো হয়, যখন নুরুল হাসান সোহানকে খেলানো হয়, তারা যখন নিয়মিত পারফর্ম করতে পারে না, তখন কিন্তু ওই জায়গাটায় হয় কিছু কিছু নাম আসে যে সাব্বির রহমানকে ফেরানো হোক, অথবা সেখানে মোসাদ্দেক হোসেন সৈকতকে ফেরানো হোক। অবশেষে টিম ম্যানেজমেন্ট মোসাদ্দেক হোসেন সৈকতকে ফিরিয়েছেন, এর জন্য তাদেরকে কিন্তু অনেক একটা ধন্যবাদ দেওয়াই যায়। আর একটা কথা, অন্যদিকে যদি আমি বলি হাবিবুর রহমান সোহানের কথা, এই প্লেয়ারটা কি খুব বেশি খারাপ? আপনি তাকে জাতীয় দলে এখন ডেবিউ করাচ্ছেন না, কবে করাবেন? বিশ্বকাপে গিয়ে কি করাবেন আপনি? যেখানে এখন সাইফ হাসান একটু খারাপ খেলতেছেন, তাকে আপনি 2-1 ম্যাচ ড্রপ দেন, দিয়ে দেখেন অন্য একটা প্লেয়ারকে চান্স দেন। এখানে তো অস্ট্রেলিয়া না, অস্ট্রেলিয়ার সাথে আপনি আব্দুল গাফার সাকলাইনকে ডেবিউ করাতে পারেন, কিন্তু হাবিবুর রহমান সোহানকে আপনি জিম্বাবুয়ের সাথে ডেবিউ করাতে পারেন না। এটা কেমন একটা অস্বাভাবিক কাজ না? যেখানে বাংলাদেশের বর্তমানে যদি বলেন ব্যাটারের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে কিন্তু হয় লোয়ার অর্ডারে, না হয় আমাদের এই টপ অর্ডারের এই দিকে এখন। কারণ তানজিদ হাসান তামিম প্রায় দিন খেলে দেন, কিন্তু সাথে সাইফ হাসান টি-20তে ভালো খেলতে পারছেন না আগের মতো। আমাদের মিডল অর্ডারের কথা যদি বলি, এখানে পারভেজ হোসেন ইমন রীতিমতোই তিনি ভালো খেলছেন, সবসময়ের মতনই। জিম্বাবুয়ের বিপক্ষে যে স্কোয়াডটা মূলত এবার ঘোষণা করা হয়েছে বাংলাদেশের, এই স্কোয়াডটা যে বলার গুলো আছে, বিশেষ করে যদি আমি বলি মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মাহিদি হাসান, আর মোহাম্মদ সাইফুদ্দিনকে আবার ফেরানো হয়েছে, আব্দুল গাফার সাকলাইন এবং নাহিদ রানা। প্রত্যেকটা প্লেয়ার কিন্তু পরীক্ষিত, শুধু আব্দুল গাফার সাকলাইন বাদে। তাকে বাদ দেওয়া হয়নি, এটা একটা ভালো সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের, যে তাকে আরো 2 ম্যাচ সুযোগ দেওয়াই যায়। জিম্বাবুয়ে যেহেতু একটু নর্মাল প্রতিপক্ষ, তাদের বিপক্ষে সুযোগ দিলে খুব বেশি ক্ষতি হবে না। কিন্তু আমরা হয়তো এই কম্বিনেশনটা নিয়ে খেলতাম না যদি আমরা টেস্ট ম্যাচে জিম্বাবুয়ের সাথে না হারতাম। হয়তো বলার আমরা অ্যাড করতাম, আরো হয়তো অন্য কাউকে নিতাম আমরা টি-20তে। কিন্তু এখানে এখন মেইন বিষয় হচ্ছে আমাদের ব্যাটারদের কথা। ওই আবার নুরুল হাসান সোহানকে নেওয়া হয়েছে, কিন্তু আবার নতুন আরেকটা প্লেয়ারকে নেওয়া হয়েছে, আমাদের নতুন না, তিনি আগেও খেলেছেন, ইয়াসির আলী চৌধুরী, যিনি আসলে কতটুকু সেখানে তার ক্যাপাবিলিটি আছে, তাকে যদি জিম্বাবুয়ের বিপক্ষে আমরা খেলাতে পারি তবেই তা বিচার করতে পারবো। আগে আমরা দেখেছি তিনি যেভাবে তিনি খেলার চেষ্টা করেন, আসলে তিনি সেটা খেলতে পারেন না। একটা ক্রিকেটার হিসেবে তার শরীর অনুযায়ী যে বড় একটু মোটা সোটা, যে ভালো খেলবেন, একটু ভালো ব্যাটে রান করবেন, কিন্তু আমরা তার কাছ থেকে কিন্তু সেটা দেখতে পারি না। এবার হয়তো দেখতেও পারি কিনা জানি না। কিন্তু বলছিলাম যে হাবিবুর রহমান সোহান, এই প্লেয়ারের সাথে খুব অন্যায় করা হয়েছে। একে আপনি ইচ্ছা করলে সুযোগ দিতে পারতেন কিন্তু। এবং যেখানে মোসাদ্দেক হোসেন সৈকতকে আপনি নিয়েছেন, অনেকে একটা সাধুবাদ এখানে। তা সব মিলে বাংলাদেশের এই টিমটা কেমন হলো সেটা আপনাদের কাছ থেকেও জানতে চাই। আমার কাছে মনে হয়েছে যে এই টিমটা ওভারঅল জিম্বাবুয়ের বিপক্ষে খেলার জন্য ভালো, কিন্তু বলাররা আমরা হয়তো মোস্তাফিজুর রহমান শরীফুলকে না নিয়ে অন্য আমরা রিপন মন্ডল একজনকে নিতে পারতাম আমরা, যেহেতু জিম্বাবুয়ে এখানে দল টি-20তে। সব মিলে এখন আমাদের দেখার বিষয় বাংলাদেশ এই টিম নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে কেমন খেলতে পারে এবং কেমন আউটপুটটা আনতে পারে, সেটাই এখন দেখার বিষয়। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানতে হবে।